নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। অমিত দে, বিশ্বজিৎ বাগৈ, খুবই গুরুত্বপূর্ণ বই, পারুল প্রকাশনী। তো দেখো বইটা কিন্তু অসাধারণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। আজকে আমি তোমাদের যেটা সলভ করাবো সেটা কিন্তু থার্ড চ্যাপ্টার, অর্থাৎ তৃতীয় অধ্যায়। ওকে, দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় সলভ করাচ্ছি। ঊনবিংশ শতকের ইউরোপে রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। তো দেখো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করে দিচ্ছি ফটাফট করে। দেখতে পাচ্ছ, ফটাফট করে দেখে নাও তোমরা। একটু জুম করে দিলাম। 1815 থেকে 1848 সাল খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় অ্যান্সার হবে মেটার্নিক যুগ। এক সেকেন্ড, অ্যান্সার কী বলা হয়? অ্যান্সার হবে মেটার্নিক যুগ। পরের প্রশ্ন, যে 1830 সালের 30 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের সময় ফরাসি সম্রাট ছিলেন দশম চার্লস। পরের প্রশ্ন আছে, ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন ম্যাথসেনি। রাশিয়ায় স্যার ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন গয়ার অ্যান্সার যার দ্বিতীয় আলেকজান্ডার। এমস টেলিগ্রাফ কথাটি সঙ্গে সম্পর্কিত নামটি হল বেনেদিতি। নিম্নলিখিত যে নামটি এমস টেলিগ্রামের ঘটনার সঙ্গে সম্পর্কিত সম্পর্কিত নয়। এক সেকেন্ড, পেনটা পাচ্ছিলাম না খুঁজে। সম্পর্কিত নয়। তা দেখো, বিসমার্ক, প্রথম উইলিয়াম, বেনেদিক্টেরা ছিল। সম্পর্কিত নয় বা তৃতীয় নেপোলিয়ান। যে সময়কে জার্মানির বিসমার্কের যুগ বলা হয় তোমরা জানো, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে 1870 থেকে 1890 খ্রিস্টাব্দ। এবার দেখো বাকি প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি ফটাফট করে। পরের প্রশ্ন বলেছে, রাষ্ট্র কথাটি প্রথম কে ব্যবহার করেন? তোমরা জানো যে ইতালি দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি বানামটা দেখো লেখা রয়েছে। কালভাস ডিগ্রি কে জারি করেন? তোমরা জানো মেটার্নিক। পলিগোনা কে ছিলেন? তোমরা জানো দশম চার্লসের মন্ত্রী। জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? দশম চার্লস ছিলেন। অ্যাডলফ থিয়ার্স কে ছিলেন? অ্যান্সার হবে 54 নম্বর পেজে। ওকে, তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 54 নম্বর পেজে, ঠিক একটু নিচের দিকে তোমরা চলে আসো, অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন বলেছে, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো 1848 সালের 24শে ফেব্রুয়ারি। পরের প্রশ্ন বলেছে 7 দাগের প্রশ্ন, রাইন রাষ্ট্রসংঘ কোথায় গড়ে ওঠে? তো দেখো রাইন রাষ্ট্রসংঘ কোথায় গড়ে ওঠে, ঠিক একটু উপরের দিকে দেখো আমি লিখেছি, এই যে দেখো, জার্মানির রাইন অঞ্চলে এবং দক্ষিণ জার্মানিতে ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্টের নির্দেশে ছাত্রসহায় গড়ে ওঠে। কোথায় গড়ে ওঠে? জার্মানিতে। ঠিক আছে, জার্মানির রাইন অঞ্চল এবং দক্ষিণ জার্মানিতে। দেখো এবার আমি পরের প্রশ্নটা সলভ করেছি, দেখে নাও ফটাফট করে। এটা তো হয়ে গেল রাইন রাষ্ট্রসংঘ। আর দেখে প্রশ্ন, কূটনীতি রাজপুত্র বলা হয় মেটার্নিককে। কোন যুদ্ধের পর জার্মানির ঐক্যবদ্ধ হয়? তোমরা জানো ফ্রাঙ্কো প্রাশিয়ান যুদ্ধ, ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ 1870 থেকে 1871 সাল। ঠিক আছে, লিখে রাখবে ব্র্যাকেটে। 10 থেকে প্রশ্ন, বলকান কথার অর্থ কী? অ্যান্সার হবে তুর্কি ভাষায় পার্বত্য অঞ্চল। 11 থেকে প্রশ্ন, কোন যুদ্ধকে ইউরোপের 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়? অস্ট্রো-প্রাশিয়ান যুদ্ধ। অ্যান্সার হবে অস্ট্রো-প্রাশিয়ান যুদ্ধ। 12 থেকে প্রশ্ন, কাকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়? অ্যান্সার হবে তুরস্ককে বলা হয়। পরের প্রশ্ন বলেছে, বুরচেন স্যাফট কি? অ্যান্সার হবে জার্মানির ছাত্র সংগঠন। জার্মানির কি? ছাত্র সংগঠন। 14 থেকে প্রশ্ন, ফ্রান্সের কোন বিপ্লবকে রক্ষণশীল বিপ্লব বলা হয়? তোমরা জানো 1830 সালের জুলাই বিপ্লবকে। 1830 সালের জুলাই বিপ্লবকে। ওকে, দেখো লেখা রয়েছে।
15 দাগের প্রশ্ন, আধুনিক স্পেনের জনক বলা হয় কাকে? ফ্রান্সিসকো ফ্রাঙ্কোকে বলা হয়। ফ্রান্সিসকো ফ্রাঙ্কোকে বলা হয়। 16 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন বসেছিল? 1815। 17 দাগের প্রশ্ন, কোন সম্মেলনকে প্রথম জাতীয় আন্তর্জাতিক সম্মেলন বলা হয়? ভিয়েনা সম্মেলন, 1815। 18 দাগের প্রশ্ন, ফ্রান্সের সর্দি হলে ইউরোপে হাঁচে উক্তিটি কার? মেটারনিক। স্বাধীন ইটালির আত্মা বলা হয় মাৎসেনিকে। ঠিক ভুল নির্ণয় করে দেখো। ভিয়েনা সম্মেলনের প্রধান উদ্যোক্তা, এটা ভুল আছে। 2-এরটা ঠিক আছে, 3-এরটা ঠিক আছে, 4-এরটা ঠিক আছে। ওকে। 5-এর প্রশ্ন ভুল আছে, শূন্যস্থানগুলো দেখে নাও। 1830 খ্রিস্টাব্দে 30শে জুলাই ফ্রান্সের জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 2 দাগের প্রশ্ন, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলন ভিয়েনা সম্মেলন। 3 দাগের প্রশ্ন, 1856 খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে। তারপরে প্রশ্ন হচ্ছে 1814। 5 দাগের আনসার হবে জার্মানির ঐক্য আন্দোলন। ঠিক আছে, এবার দেখো ম্যাচিংটা দেখে নাও। জুলাই বিপ্লব হবে 1830। রিসার্জিমেন্টো হবে, অ্যান্সার হবে আমাদের ইটালি। এমস্টেডিগ্রাম হবে আমাদের বিসমার্ক। ভিয়েনা সম্মেলন হবে আমাদের 1815। এবার দেখো বিবৃতি, প্রথমের বিবৃতির ব্যাখ্যা খ হবে। 2 দাগের বিবৃতির ব্যাখ্যা খ হবে। 3 দাগের হবে অ্যান্সার হবে ক হবে। ওকে। এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে দেখে নাও, ফটাফট করে সলভ করেছি আমি। সংক্ষিপ্ত প্রশ্ন মান 2। 1 দাগের জাতীয়তাবাদ বলতে কী বোঝো? পেজ নাম্বার 49। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 49 লেখা নেই, পেজটা তো আমি লিখে দিলাম। জাতীয়তাবাদ বলতে কী বোঝো? তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের? 2 দাগের প্রশ্ন, ন্যায্য অধিকার নীতি কী? ন্যায্য অধিকার নীতি কী? দেখো পেজ নম্বর কত? 50-এ। তো দেখতে পাচ্ছি পেজ নম্বর 50। ঠিক একটু নিচের দিকে চলে আসো, ন্যায্য অধিকার নীতি। দেখো তোমরা কী লিখবে? এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, ক্ষতিপূরণের নীতি কী? পেজ নম্বর 50 থেকে 51। দেখতে পাচ্ছ পেজ নম্বর 50। ঠিক আছে, ঠিক নিচে স্টার্ট হয়েছে। দেখো যে ক্ষতিপূরণের নীতি, দেখো তোমরা প্রথমে লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরের পেজে গিয়ে এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন বলেছে 4 দাগের প্রশ্ন, মেটারনিক তন্ত্র বলতে কী বোঝো? পেজ নম্বর 52। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 52, মেটারনিক তন্ত্র বলতে কী বোঝো বা মেটারনিক যুগ। এখান থেকে শুরু করে এতটা লিখবে। পেজ নম্বর 52, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন বলেছে 5 দাগের প্রশ্ন, কার্লসবার্গ ডিগ্রি কি? পেজ নম্বর 52। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 52। ঠিক আছে, দেখে নাও তোমার অ্যান্সারটা। দেখো তোমরা এখান থেকে শুরু করে, দেখো 2 নম্বর এখান থেকে শুরু করে এতটা, যদি একটু বড় আসে তাই এখান থেকে শুরু করে এতটা লিখবে। 1-2 নম্বর আসলে এখান থেকে শুরু করে এতটা লিখবে, একটু বড়ও আসলে এখান থেকে এতটা লিখবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন আমাদের 6 দাগের প্রশ্ন বলেছে, জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝো? পেজ নম্বর 53। দেখতে পাচ্ছ পেজ নম্বর 53, জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝো। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে। তো দেখো এটাও লিখতে পারো। তো এখানে জুলাই রাজতন্ত্র না, ঠিক এখানেও আছে। দেখো এখান থেকে শুরু করে এতটাও লিখতে পারো, দুটোই ঠিক আছে, বুঝতে পারলে? এখান থেকে এটা এখান থেকে এতটা। ওকে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন বলেছে 7 দাগের প্রশ্ন, জলবের আইন কি? পেজ নম্বর 61। পেজ নম্বর 61। এখান থেকে শুরু করে, ঠিক আছে, এতটা লিখবে। ওকে। চলো পরের প্রশ্ন বলেছে 8 দাগের প্রশ্ন, দ্বিতীয় প্রজাতন্ত্র বলতে কী বোঝো? পেজ নম্বর 57। পেজ নম্বর 57। ঠিক আছে,
দেখো এখান থেকে শুরু লিখবে, এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে। একটু কাটছাট করতে পারো, কোনো সমস্যা নেই। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন। বিসমার্কের রক্ত ও লৌহ নীতি কী? পেজ নম্বর 62। দেখতে পাচ্ছ পেজ নম্বর 62। এখান থেকে শুরু করে এতটা লিখবে। না তোমরা এতটাও লিখতে পারো, বড় হয়ে যাচ্ছে। এখান থেকে শুরু করে এতটা লিখবে, পেজ নম্বর 62। ওকে, চলো পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন। কে কবে ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেন? পেজ নাম্বার 59। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 59। এখানে কী লিখেছে? তিনি। এখান থেকে শুরু করে এতটা লিখবে। তিনির জায়গায় লিখবে মাচ্ছিনি। তিনির জায়গায় কী লিখবে? মাচ্ছিনি লিখবে। এখানে লিখবে মাচ্ছিনি 1831 খ্রিস্টাব্দে। এখান থেকে শুরু করে এতটা লিখবে। তিনির জায়গায় কী লিখবে? মাচ্ছিনি লিখবে। চলো পরের প্রশ্ন কী বলছে দেখা যাক। চলো পরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন। জুলাই অর্ডিন্যান্স বলতে কী বোঝো? পেজ নাম্বার 54। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 54। তো তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে। এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কী বলেছে 12 দাগের প্রশ্ন। কোন সময়কে কেন ফ্রান্সের মাগনি রুটির বছর বলা হয়? মাগনি রুটির বছর। পেজ নাম্বার কত? 56 নম্বর পেজে। পেজ নাম্বার 56 দেখতে পাচ্ছ, ঠিক নিচের দিকে। প্রত্যক্ষ কারণ। এখান থেকে শুরু করে এতটা লিখবে। এখান থেকে শুরু করে এতটা লিখবে। না তোমরা এইরূপ পরিস্থিতি মানে কি? জুলাই বিপ্লবের সময়। জুলাই বিপ্লব এইরূপ পরিস্থিতি মানে জুলাই বিপ্লবের সময় পটভূমিকে বের করে লিখতে তোমরা এখান থেকে লিখতে পারো। এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে 13 দাগের প্রশ্ন, যে উদ্যান পথ হত্যাকাণ্ড কী? তো দেখো এটা আমাদের স্ক্রিনে দেওয়া আছে, তোমরা লিখে নাও। ঠিক আছে, স্ক্রিনে দেওয়া আছে, লিখেছ। চলো পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কি? পেজ নাম্বার 61। দেখতে পাচ্ছ পেজ নাম্বার 61। ঠিক চলে আসো, এখান থেকে শুরু করে এতটা লিখবে। এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। 15 দাগের প্রশ্ন। কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? পেজ নম্বর 66 থেকে 67 নম্বর পেজে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 66 নম্বর পেজে। ঠিক আছে, দেখো তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার পরের পেজে 67 নম্বর পেজে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, একটু বড় আছে, একটু কাটছাট করতে পারো, কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন বলেছে 16 দাগের প্রশ্ন বলেছে, জেম স্টোভো কি? পেজ নাম্বার 66। দেখতে পাচ্ছ পেজ নাম্বার 66। ঠিক নিচ থেকে স্টার্ট হয়েছে, দেখে নাও তোমরা। এখান থেকে শুরু করে এতটা লিখবে। এখান থেকে শুরু করে এতটা লিখবে। তিনি মানে কি? তিনি মানে দ্বিতীয় আলেকজান্ডার। তোমরা লিখবে দ্বিতীয় আলেকজান্ডার সর্বপ্রথম। তিনি জায়গায় দ্বিতীয় আলেকজান্ডার লিখবে। ওকে, চলো পরের প্রশ্ন 17 দাগের প্রশ্ন। ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য বলতে কী বোঝো? পেজ নাম্বার 57। দেখতে পাচ্ছ পেজ নাম্বার 57। দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে। এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? দেখো না আর একবার, এখান থেকে এতটা। তো দেখো এবার আমি ব্যাখ্যামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করছি। মান 4। 1 নম্বর প্রশ্ন, মেটার্নিক তন্ত্র বলতে কী বোঝো? পেজ নাম্বার 52। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 52। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, পেজ নাম্বার কত আছে? 52। দেখতে পাচ্ছ সরাসরি এসবি একাডেমিক সেন্টার কিন্তু তুলে ধরেছে। ওকে, চলো আমাদের পরে প্রশ্ন বলেছে 2 দাগের প্রশ্ন। ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলি কী ছিল?
পেজ নম্বর 50 থেকে 51, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 50, ভিয়েনা সম্মেলনের নীতিগুলো। দেখো নীতিগুলোর মধ্যে দেখো তোমরা প্রথমে লিখবে ছিল ন্যায্য নীতি, ন্যায্য অধিকার নীতি, ঠিক আছে। ন্যায্য অধিকার নীতি লিখবে, পারলে এই পুরোগুলো লিখতে পারো। ক্ষতিপূরণ নীতি এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং তার পরের পেজে দেখে দিচ্ছি তোমাদের, ফটাফট করে দেখে দিই। তারপরে 51 নম্বর পেজে প্রয়োগটাও পড়ে একটু লিখে নেবে। শক্তি সম্মানীতি এখান থেকে শুরু করে এতটা লিখবে, তো প্রয়োগটাও লিখবে। দেখো টোটাল তোমরা লিখবে এতটা লিখবে, ঠিক আছে। এই এতটা লিখবে, ঠিক আছে। এটা ছোটো করে লিখবো, যদিও একটু বড় হয়, বুঝতে পারলে। এটা লিখবেন শক্তি সমন্বিত, এখান থেকে প্রয়োগ একটুখানি লিখবে, তাই অনেকগুলো পয়েন্ট আছে, একটু ছোটো করে লিখবে। এবার শক্তি সমন্বিত লিখবে, অর্থাৎ 3খানা নীতি তোমাকে লিখতে হবে। ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি আর শক্তি সম্মানীতি, 3খানা পয়েন্ট সুন্দর করে ছোটো করে একটু লিখে দিতে হবে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? চলো পরে প্রশ্ন বলেছে 3 দাগের প্রশ্ন। 1830 খ্রিস্টাব্দে সংগঠিত জুলাই বিপ্লবের কারণগুলি সংক্ষেপে লেখো। পেজ নম্বর 53 থেকে 55, একটু বড় আছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 53, ঠিক একটু নিচের দিকে চলে আসো তোমরা, ঠিক আছে। এখান থেকে শুরু হবে, দেখো এখান থেকে শুরু হবে, এটা লিখতে হবে, ঠিক আছে। মানে পুরোটা লিখতে হবে, এখান থেকে শুরু করে পুরো এতটা লিখতে হবে। তারপরের পেজে এখান থেকে শুরু করে, ঠিক আছে, পুরোটা লিখতে হবে। দেখো এখানে কাটছাট করতে পারে, দ্বিতীয় পর্যায়ে লিখতে হবে, বিপ্লবের সূচনা লিখতে হবে, ঠিক আছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? এইগুলো লিখতে হবে, ঠিক এতটা লিখতে হবে। তার পরের পেজে গিয়ে 57 নম্বর পেজে গিয়ে, ঠিক আছে, ঠিক এতটা লিখবে, ওকে। এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, একটু কাটছাট করতে পারো, কোনো ব্যাপার না। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 4 দাগের প্রশ্ন। ক্রিমিয়ার যুদ্ধের কারণ কি? পেজ নম্বর 65 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 65 ক্রিমিয়ার যুদ্ধ। এখান থেকে শুরু করে দেখো পুরোটা লিখতে হবে, এগুলো লিখতে হবে, এগুলো লিখতে হবে, ঠিক এতটা লিখবে, ঠিক আছে। এতটা লিখবে, একটু কাটছাট করতে পারো, কোনো ব্যাপার না। পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন বলেছে, ফেব্রুয়ারি বিপ্লবের সাফল্যের দিকগুলি আলোচনা করো। পেজ নম্বর 57 থেকে 58 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 57। দেখো প্রভাবটা তোমরা লিখবে, ফলাফল তো এর ফলে কি হয়েছিল, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব, ইউরোপের প্রভাব, ঠিক আছে। এখান থেকে শুরু করে এতটা লিখবে। দেখো পেজ নাম্বার কত আছে? পেজ নাম্বার 57, ওকে। এবং 58 নম্বর পেজের এতটা লিখবে। এবার দেখো বিশ্লেষণধর্মী প্রশ্ন। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ফলাফল আলোচনা করো। 55, 57, 58 অনেকটা বড় প্রশ্নটা ছোটো করে লিখতে হবে, ঠিক আছে। দেখাচ্ছি তোমাদের আমি। দেখতে পাচ্ছ পেজ নাম্বার 55, ঠিক আছে। তোমরা লিখবে, ঠিক একটু নিচের দিকে যাও, দেখো এখান থেকে লিখবে এতটা, এবং তারপরের পেজে এখান থেকে শুরু করে পুরোটা লিখতে হবে, ঠিক আছে। এগুলো কারণ, দলগত কারণ, এটা 3 নম্বর পয়েন্ট লিখতে একটু কাটছাট করতে পারো। 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, এগুলো একটু কাটছাট করবে, ঠিক আছে। দেখো মানে পুরোটা লিখতে হবে, ঠিক, যেহেতু বড় প্রশ্ন আছে, বুঝতেই পারছো তোমরা। এবং ওটা লেখার পরে এটা লেখার দরকার নেই, তারপর থেকে লিখবে এই প্রভাবটা লিখবে, ঠিক আছে। প্রভাবটা লিখবে, ভালো করে বোঝো আমি কী বলছি। তোমরা 1 সেকেন্ড পরে বোঝাচ্ছি আমি একটুখানি আরেকবার। দেখো এইগুলো লিখবে, এইগুলো 1, 2, 3, 4, 5 এই মানে প্রত্যক্ষ কারণ পর্যন্ত পুরোটা লিখবে। লেখার পরে দেখো এই পেজে ঠিক তোমরা লিখবে, ঠিক একটু কাটছাট করে দিচ্ছি, এতটা লিখবে, ঠিক আছে। এতটা লেখার পরে তোমরা প্রভাবটা লিখতে বলেছে, ফলাফলটা এইটা লিখবে, এই পয়েন্ট টোটালটা লিখবে। এখান থেকে শুধু দেখো এখানে কটা পয়েন্ট আছে? 4টে পয়েন্ট আছে। কোনো 2-3টে পয়েন্ট লিখবে, 5টা পয়েন্ট, 2-3টে পয়েন্ট লিখবে। এখান এই ইউরোপের প্রভাবটাও লিখবে, এখানেও প্রায় অনেকগুলো পয়েন্ট আছে, এখানেও 3টে পয়েন্টের মতো লিখবে। তারপরের পেজে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক।
পরের প্রশ্ন বলেছে ফেব্রুয়ারি বিপ্লবের ইউরোপের দিকে জাতীয়তাবাদী আন্দোলন মাথাছাড়া দিয়ে ওঠে কেন, ব্যাখ্যা করো। তো দেখো এটাও কিন্তু 57 থেকে 58, যেটা একটু আগে দেখালাম আমি। আচ্ছা 57 নম্বর পেজ, ইউরোপের প্রভাব। দেখো এটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরের পেজে গিয়ে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 3 থেকে প্রশ্ন। 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা কংগ্রেসে কীভাবে ফরাসি বিপ্লবের আদর্শকে ভুল লুণ্ঠিত করে আলোচনা করো। তো দেখো 3 থেকে প্রশ্ন, এই কোশ্চেনটা ঠিক মতো বইতে নেই, দেখা যাক আমি তো কতটা তোমাদের বলতে পারি, দেখা যাক। দেখো এটা কিন্তু পেজ নাম্বার 50 নম্বর পেজ থেকে চালু হয়েছে, তো এই পুরোটা লিখতে হবে, এগুলো সব লিখতে হবে, ঠিক আছে। এখান থেকে শুরু করে এগুলো সব লিখতে হবে, একটু কাটসাট করতে পারো, কোনো ব্যাপার না। এতটা লিখবে এবং তারপরের পেজে এখান থেকে উদ্দেশ্য থেকে শুরু করে ন্যায্য অধিকার নীতিটা ভালো করে পড়তে হবে, প্রয়োগটা লিখতে হবে, ক্ষতিপূরণ নীতিটা পুরোটা লিখতে হবে, একটু কাটছাট করতে পারো, কোনো সমস্যা নেই। এবং তারপরের পেজে 51 নম্বর পেজের তোমরা প্রয়োগ লিখতে হবে, শক্তি সমনীতি লিখতে হবে, প্রয়োগ লিখতে হবে, মূল্যায়নটা লিখতে হবে, ঠিক আছে। তো এই 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, ব্যাস এতটা লিখবে, আর কোনো কিছু না, ঠিক আছে। কী বলতে বুঝতে পারছো? ঠিক আছে, 51 নম্বর পেজে এগুলো সব লিখতে হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। 4 থেকে প্রশ্ন বলেছে ইতালির জাতীয় রাষ্ট্র গঠনে জোসেফ মাৎসাদিনির অবদান, পেজ নাম্বার 59। আর এই প্রশ্ন তো তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার 59। তোমরা এখান থেকে শুরু করে এগুলো সব লিখতে হবে, ঠিক আছে। এতটা লিখতে হবে, ঠিক আছে। ভালো করে দেখো, এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে, পেজ নাম্বার কত, 59। তোমাদের একটা পেজ নাম্বার আমি দিইনি, সেটা এক্ষুনি দিয়ে দিচ্ছি, দাঁড়াও, এর আগের প্রশ্নটা দিইনি নম্বরটা। তো দেখো আমাদের 3 থেকে প্রশ্ন পেজ নাম্বারটা দিইনি, এটা কিন্তু 50 থেকে 51 নম্বর পেজে তোমাদের বলে দিয়েছিলাম। চলো আমাদের লাস্ট কোশ্চেন কী বলেছে, 5 থেকে প্রশ্ন। যার দ্বিতীয় আলেকজান্ডার কী কারণে রুশ সফটদের আইন করে মুক্তি দিয়েছিলেন, এই ব্যাপারে তিনি কতদূর সফল হয়েছিলেন, পেজ নাম্বার 66 থেকে 67 নম্বর পেজ নাম্বার 66 ঠিক নিচের দিকে একটু দেখে নাও। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরের পেজে গিয়ে এগুলো সব লিখতে হবে, কতদূর সফল হয়েছিল, তো আইনের ত্রুটিও লিখতে হবে, ঠিক আছে, প্রভাবও লিখতে হবে, এতটা লিখবে। একটু কাটছাট করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে, পুরোটা লিখতে হবে, এগুলো সব লিখতে হবে। তো প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, সেই রিকোয়েস্টের কারণে কিন্তু সলভ করে দেওয়া হয়েছে। তোমাদের আমি পরের দিন অধ্যায় 4টা সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।